হাই ফ্রেন্ডস, আমরা আগের ক্লাসে ডাব্লিউটিও এর কিছু সাকসেস এবং ফেলিয়ার টপিকটা কমপ্লিট করে ফেলেছি এবং সেই সঙ্গে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন মেজর টপিকটা শেষ হয়ে গেছে। এবার আমাদের কাছে শুধুমাত্র একটাই টপিক বাকি আছে, বড় টপিক, সেটা হচ্ছে আদার ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশনস। কী বললাম? আদার ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্গানাইজেশনস। এখানে আমরা অন্যান্য ছোট ছোট যেসব অর্থনৈতিক যে ইনস্টিটিউট আছে বা প্রতিষ্ঠান আছে সেগুলো সম্বন্ধে আমরা ভালো করে পড়াশোনা করব, আর তাতেই আমাদের ইন্টারন্যাশনাল ইকোনমিক ইনস্টিটিউশনসের চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাসে থাকছে চারটা ইকোনমিক ইনস্টিটিউশনস। একটা হচ্ছে G3, G7, G20, G33। কী বললাম? G3, G7, G20, G33। ওকে, সঙ্গে সঙ্গে এই যে বললাম নোট করো। তো এবার বাকি তোমাদের হাতে। তো G3 নিয়ে আমরা আগে কথা বলছি। এটা একটা হচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। আমরা ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ফরেন ট্রেড পড়ার পর সেখানে আমরা জেনেছি যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কী বলতে বোঝায়। তো তোমরা সেখান থেকে যদি কেউ না পড়ে থাকে তাহলে সেখান থেকে দেখে নাও একবার। তো ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করা হয় তিনটে দেশের মধ্যে। কী কী? মেক্সিকো, মেক্সিকো, কলম্বিয়া আর হচ্ছে ভেনেজুয়েলা। কী বললাম? মেক্সিকো, কলম্বিয়া, ভেনেজুয়েলা। কোন কোন বিষয়ের উপর এগ্রিমেন্ট করা হয়? ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের উপর, পাবলিক সেক্টর ইনভেস্টমেন্টের উপর, তারপর ইজ অফ ট্রেড রেস্ট্রিকশনস, তারপর আর হচ্ছে যে 10% তারিফ রিডাকশন করার জন্য 10 বছরের মধ্যে। ঠিক কি? আইপিআর বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট, পাবলিক সেক্টর ইনভেস্টমেন্ট, ইসিং মানে সহজতর করা, ইসিং অফ ট্রেড রেস্ট্রিকশনস, আর হচ্ছে কি রিডিউসিং 10% তারিফ। ঠিক আছে? তো এই G3 খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়, যেহেতু এখানে ইন্ডিয়ার ইনভলভমেন্ট নেই। তো এটা আমাদের এই পর্যন্ত থাকলো। এবার আসি আমরা G7। এটা খুবই ইম্পর্টেন্ট। এটার 1975 সালে আসে। কোন কোন দেশ আছে এর মধ্যে? ইউএসএ, কানাডা, তারপর এটা হচ্ছে কি যে আমেরিকার মানে উত্তর আমেরিকা মহাদেশের মধ্যে। ইউরোপের মধ্যে থাকছে জার্মানি, ব্রিটেন, ইতালি, ফ্রান্স, আর এশিয়ার মধ্যে থাকছে জাপান। কী কী? ইউএসএ, কানাডা, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি আর হচ্ছে জাপান। পরবর্তীতে এই G7টাই হচ্ছে G11-এ কনভার্ট হয়ে যায়। সেখানে যোগ দেয় ইন্ডিয়া, রাশিয়া, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া। ইন্ডিয়া, রাশিয়া, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া। ঠিক আছে? তো তোমরা বুঝেই গেছো যে এই G7টা কিসের জন্য। তো নিশ্চয়ই হচ্ছে কি ট্রেডিং যাতে সুবিধা হয়, রেস্ট্রিকশন এক্সেট্রা এক্সেট্রা। তোমরা আগে অনেক পয়েন্টগুলো বলছি, সেই পয়েন্টগুলোর মধ্যে কোনো একটা নিয়ে নাও, দেখবে হয়ে যাবে ইকোনমিক ডেভেলপমেন্ট। ঠিক আছে? মার্কেট অ্যাক্সেস কথাটা বললাম। আচ্ছা, এই গেল G7। তো G3 হয়ে গেল, G7 হয়ে গেল। এবার আসে আমরা G20। আচ্ছা, G20-এর মধ্যে G20 আসে 1999-এ এবং এটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি যে এটা মেজরিটি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? ইন্ডাস্ট্রিয়ালাইজড এবং ডেভেলপিং কান্ট্রির মধ্যে যে এই স্বাক্ষরিত হয়। কী বললাম? কাদের মধ্যে? 1999 সালে ডেভেলপিং কান্ট্রির মধ্যে এই হচ্ছে ধরনের একটা এগ্রিমেন্ট করা হয়। ঠিক আছে? আর এদের হচ্ছে কী বলে, ইন্ডিয়া, আবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইন্ডিয়া কিন্তু একটা এই G20-র মেম্বার। কী বললাম? G20-র মেম্বার হচ্ছে কি ইন্ডিয়া। ঠিক আছে? G20-টা ডেভেলপিং কান্ট্রিজ এগুলো থাকবে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজড কান্ট্রির মধ্যে থাকবে। ইন্ডিয়া হচ্ছে কি G20-র মেম্বার। আচ্ছা, যখন হচ্ছে মিটিং হয় তখন এই সব দেশের বিভিন্ন ফাইন্যান্স মিনিস্টার এবং এই সব দেশের সেন্ট্রাল ব্যাংকের যে গভর্নর থাকে ইনাদের মধ্যে হচ্ছে মিটিংটা হয়। ঠিক আছে? আচ্ছা, আর একটা খেয়াল রাখতে হবে, প্রায় পৃথিবীর 90% জিডিপি এই সব দেশের আন্ডারে থাকে এবং 80% ওয়ার্ল্ডের ট্রেড এই দেশের আন্ডারে হচ্ছে কি যে ট্রেডিং হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা, এটার মেইন মোটো হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনা কোনো একটা দেশের এবং ইকোনমিক গ্রোথ আনার চেষ্টা। এটা আগে রুল করেছি আমরা, তাই না? আচ্ছা, আর G20-র কিন্তু কোনো পার্মানেন্ট স্টাফ নেই এবং সে প্রতি বছর এদের যে কী বলে চেয়ারম্যান যে নিয়ে থাকেন উনি কিন্তু বদলাতেই থাকেন। ওকে? আচ্ছা, আর G20 হচ্ছে কি কোন কোন বিষয়ে কন্ট্রিবিউট অলরেডি করে ফেলেছে সেটা ফাইন্যান্সিয়াল সেক্টর, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরের হচ্ছে রিফর্ম করে, তারপর ক্লাইমেট চেঞ্জ, তারপর ইকোনমিক গ্রোথ এবং ফিসকাল কনসলিডেশন। তো ফিসকাল কনসলিডেশন সম্বন্ধে আমি কিন্তু আলাদা ভিডিও বানিয়ে রেখেছি, দেখে নাও। ইন্ডিয়ান ট্যাক্স স্ট্রাকচার অ্যান্ড পাবলিক ফাইন্যান্স চ্যাপ্টারটা দেখে নাও।
সেখানে ফিসকাল কনসলিডেশন বলতে আমি ভিডিও বানিয়েছি, সেখানে একবার দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল G20। G20 খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মধ্যে ইন্ডিয়া আছে, সঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজড এবং ডেভেলপিং কান্ট্রির মধ্যে হচ্ছে, এবং এই পৃথিবীর 90% জিডিপি এদের আন্ডারে, এবং 80% হচ্ছে কি যে ট্রেডিং এদের আন্ডারে হয়। আর হচ্ছে এদের অলরেডি যেসব সেক্টরে এরা কাজ করে দেখিয়েছে সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর, রেগুলেটরি রিফর্ম, তারপরে যে ক্লাইমেট সেক্টর, ক্লাইমেট চেঞ্জ, ইকোনমিক গ্রোথ অ্যান্ড ফিসকাল কনসলিডেশন, ঠিক আছে। আচ্ছা, এই গেল G20। ওকে, এবার আসি আমরা G33। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ কি G33 হচ্ছে মেইনলি ডোমিনেটেড বাই ইন্ডিয়া। ইন্ডিয়াই একমাত্র এটাকে ডোমিনেট করে, 48টা মেম্বার কান্ট্রি আছে এর, ঠিক আছে। এবং এটা মূলত এগ্রি প্রোডাক্ট ইম্পোর্টিংয়ের ক্ষেত্রে মানে মানে মূল ভূমিকা পালন করে। কি বললাম, এগ্রি প্রোডাক্ট ইম্পোর্টিং এর ক্ষেত্রে কাদের, মানে ডেভেলপিং কান্ট্রির এগ্রি প্রোডাক্ট ইম্পোর্টিংয়ের ক্ষেত্রে এটা মুখ্যত ভূমিকা পালন করে। আচ্ছা, এটা কী ডিমান্ড করেছে এখনও পর্যন্ত, যে ডেভেলপিং কান্ট্রির জন্য যে এই যে কী বলে যে সাবসিডি দেওয়ার লিমিটেশনস যে আছে সেটাকে তুলে দাও, বা সেটা ফসল হিসেবে মানে রিডিউস করো বা তুলে দাও সেটা। তারপর স্পেশাল প্রোডাক্ট এক্সামশন করো, কিছু কিছু স্পেশাল প্রোডাক্ট আছে যেগুলো আমি মানে 100% আমরা সাবসিডি দিতে পারি, এরকমও দিয়ে মানে আইডিয়া দিয়ে রাখো, উপায় দিয়ে রাখো। তারপর হচ্ছে কি যে তারিফ দেওয়া, ইচ্ছা মতো হচ্ছে কি যে মানে কোনো বাইরে থেকে কোনো প্রোডাক্ট যদি আসে ডেভেলপিং কান্ট্রিতে, তারা যেন হচ্ছে কি তারিফ আমাদের সেই দেশের লোকরা নিজেরা ঠিক ডিসাইড করতে পারে, সেটা হচ্ছে কি G33 হচ্ছে কি ডিমান্ড রেখেছে, ঠিক আছে। তো মেজর ডিমান্ডগুলো হলো যে এমএসপি, যে মিনিমাম সাপোর্টিং প্রাইস কোনো একটা এগ্রো প্রোডাক্টের ক্ষেত্রে বা এগ্রিকালচারাল হচ্ছে কি যে ফসলের ক্ষেত্রে, যে মিনিমাম সাপোর্টিং প্রাইস দেওয়ার বিষয়ে হচ্ছে কি ডিমান্ড চায়। আর যে সাবসিডির ক্ষেত্রে কিন্তু অবশ্যই যেন ছাড় দেওয়া হয়, ইন্ডিয়ার মতো কান্ট্রি বা ইন্ডিয়ার মতো ডেভেলপিং কান্ট্রি যেসব আছে এদের অবশ্যই যেন ছাড় দেওয়া হয়, ঠিক আছে। এই ছিল হচ্ছে G33। তাহলে G3, G7, G20, G33 আমরা কমপ্লিট করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ইকোনমিক ইনস্টিটিউশনস নিয়ে পড়বো। আজ এই পর্যন্ত থাক।